জামাতকে ষড়যন্ত্র করে ক্ষমতায় বসাবে। কে বসাবে? ইউনূস। কে ক্ষমতায় বসাবে? মিস্টার ওয়াকার। তাদের দুইজনের বাপ দাদার ক্ষমতা আছে জামাতকে বসানোর। যদি পারতো এই 17-18 মাসে বসায় দিত। এও বলেছি, আবারও বলছি, বাংলাদেশের মাটি, বাংলাদেশের আকাশ, বাংলাদেশের ভূমি, বাংলাদেশের জমি, বাংলাদেশের পাহাড় বন নদী নালা কোনো কিছুই জামাতকে ক্ষমতায় বরদাস্ত করবে না। আপনি এটা নিশ্চিত থাকেন। 12 তারিখে আমি এখনো কিন্তু আমার বাজে আছেই যে 11 তারিখ রাত 11টা 59 পর্যন্ত কিন্তু মিনিট পর্যন্ত কিন্তু আমি এখনো ধরে নিয়েছি নির্বাচন হবে না। যদি অনেকে মনে করছে আর তো মাত্র 24 ঘন্টা মাঝখানে, মানে আজকে যদি বাদ দেয় তাহলে আর 24 ঘন্টাও নাই ইলেকশনের, তাই না? কিন্তু তারপর আমার বাজে কিন্তু এখন আমি উল্টাই নেই, আমি ওইখানেই আছি। এইবার আপনি যে প্রশ্নটা করেছেন যে জামাতকে ষড়যন্ত্র করে ক্ষমতায় বসাবে, কে বসাবে? ইউনূস। কে ক্ষমতায় বসাবে? মিস্টার ওয়াকার। তাদের দুইজনের বাপ দাদার ক্ষমতা আছে জামাতকে বসানোর। যদি পারতো এই 17-18 মাসে বসায় দিত। আর জামাত যদি সত্যিই ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ থাকতো, তারা যদি জানতো তারা ক্ষমতায় যেতে পারবে বা জনগণ তাদের নেবে, এতক্ষণ আওয়ামী লীগ বিএনপি সবগুলোকে ধরে বঙ্গোপসাগরে চুবাই মারতো আর ফতোয়া দিত যে ইসলামী গণতন্ত্র হারাম, যেটা জিয়া ভাই বলে গেলেন। অলরেডি এই হেফাজতের নেতা, খেলাফতের বর্তমান নেতা মামুনুল হক কিন্তু বলে দিয়েছে যে গণতন্ত্রকে সে পাত্তা দিবে না, গণতন্ত্র সে মানে না। সে বাংলাদেশে যারা গণতান্ত্রিক রাজনীতি করে তাদেরকে বলেছে আব্রাহাম লিঙ্কনের উম্মত বলেছে। তার ভিডিও দেখেন, তার জাতির উদ্দেশ্যে ভাষণ নাকি ওয়াজ করছে। তার জাতির উদ্দেশ্যে যে ওয়াজ করেছে এই মৌলবী 501 লম্পট। আমাদের জাতির কি দুর্ভাগ্য যে কালকে এই কথাগুলো আপনাকে আমি বলতে পারিনি, টেকনোলজির সমস্যার কারণে থাকতে পারিনি। আমাদের জাতির কি দুর্ভাগ্য যে একজন লম্পটের কাছে আমাদের ইসলামের আইন শিখতে হয়। শরিয়া আইন চায়, কোরআনের আইন চায়। তো শরিয়ার কোরআনের আইন থাকলে প্রথমেই তো মামুনুল হককে পাথর মেরে মেরে ফেলবে মানুষ। এটা কি সে জানে? এই মূর্খটা, বদমাইশটা জানে? জানে না। বদমাইশি করার আমাদের সামনে আর জায়গা পায় না। সে বলেছে যারা বামপন্থী রাজনীতি করে তারা হচ্ছে কার্ল মার্কসের উম্মত। আমার প্রিয় বামপন্থী ভাইয়েরা, যারা খুব শখ করে একেবারে খুশির সুধীর ভাই হয়ে গিয়েছিলেন যে 5ই আগস্টে আপনারা শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে বিপ্লব কায়েম করে ফেলেছেন, মামুনুল হক বলেছে 5ই আগস্ট হয়েছে ইসলামী বিপ্লব করার জন্য। কই সেই কথাতে একটা প্রতিবাদ করার মুরদ আপনাদের হইল না। কিন্তু শেখ হাসিনা এত বড় স্বৈরাচার, তার এত পুলিশ, এত ছাত্রলীগ, এত যুবলীগ, এত কৃষক লীগ, এত শ্রমিক লীগ, এত ক্ষমতা থাকার পরেও আপনারা কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পেরেছিলেন। কই মামুনুল হক যে বললো আপনাদের আপনারা কার্ল মার্কসের উম্মত, আপনারা আব্রাহাম লিঙ্কের উম্মত যারা গণতান্ত্রিক আন্দোলন করেন, একটু শব্দটি তো করলেন না। তাহলে আসলে স্বৈরাচার কে? নাকি ওই যে বিড়ালে নরম জায়গায় কিন্তু খামচা দেয়, শক্ত জায়গায় কিন্তু খামচায় না? তাহলে শেখ হাসিনা কি নরম মাটি মনে করেন? মামুনুল হক যার কোনো পুলিশ নাই, আর্মি নাই, বাহিনী নাই, সচিব নাই, ছাত্রলীগ নাই, যুবলীগ নাই, তার এত বড় একটা কথার বিরুদ্ধে তো টু শব্দটি আপনারা করতে কেউ সাহস পাইলেন না। নিশ্চয়ই এখন বলবেন শেখ হাসিনাই তো হেফাজতকে ডেকে নিয়ে গেছিল। শেখ হাসিনা তো বিরাট অন্যায় করে ফেলছে, ভুল করছে। আপনারা শুদ্ধ করেন, আপনারা মামুনুলকে বলেন যে এই সুধীর ভাই তুই আমাদের আব্রাহাম লিঙ্কন উম্মত বানাই লিখে এই গণতান্ত্রিক আন্দোলন করার জন্য। বামপন্থীরা বলুক যে এই সুধীর ভাই শালালিল্লাহ কর, তুই আমাদের কেন কার্ল মার্কসের উম্মত বানাইলি? তাহলে কি মামুনুল হক এই মৌলবী নম্বর লম্পট 501 ভাষা বাংলাদেশে যারা গণতান্ত্রিক রাজনীতি করে, পৃথিবীতে যারা গণতান্ত্রিক রাজনীতি করে, তারা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের উম্মত? তাহলে এখানে আমরা যে 3 জনে আছি, 3 জনই তাহলে আব্রাহাম লিঙ্কনের উম্মত। আর যদি সমাজতন্ত্র মানি তাহলে আমরা কার্ল মার্কসের উম্মত। আমরা কি মেনে নিব? কই টু শব্দটি তো কেউ করলো না। এই যে জাতির উদ্দেশ্যে যে ওয়াজ করলো, রাজাকারের বাচ্চা, ওর বাপ সাইকেল আদেশ ছিল আরেক রাজাকার, কই আমরা তো টু শব্দটি করতে দেখলাম না। নাকি দাড়ি টুপি রাখলে আপনারা ভয় পান? তাহলে আমরাও কিন্তু দাড়ি টুপি লাগাই মাঠে নামবো, তখন সামলায় না আমাদের। এই যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা নীরব, কোথায় এখন বুদ্ধিজীবী? কোথায় এখন বাংলাদেশের সেই সুশীল? তারা তো একটা বার প্রতিবাদ করলো না, তুমি তো গণতন্ত্র চাও না, সমাজতন্ত্র তো চাই না, সাম্য তো চাই না। কই তার বিরুদ্ধে তো কেউ প্রতিবাদ করলো না।
একটা টু শব্দটি করলো না। সে স্টেট বলে দিয়েছে বাংলাদেশকে সে খেলাফত কায়েম করে কোরআনের আইন করবে। তো কোরআনের আইন করলে আমাদের চিঙ্কু বামরা তো দূরের কথা, আমাদের মিঙ্কু বামেরা কোথায় থাকবে, বিএনপি কোথায় থাকবে, আমাদের জাসদিরা কোথায় থাকবে, বাসদিরা কোথায় থাকবে? সেইখানে আমাদের বাসদের নেত্রী যিনি গরু খাইয়ে বাংলাদেশে তিনি প্রমাণ করতে চান তিনি বড়ই নিরপেক্ষ সেকুলার, কিন্তু শুয়োরের গোস্ত দিতে ভয় পান, তিনি গরুর মাংস খিলিয়ে প্রমাণ করলেন তিনি বামপন্থী। আমরা জানি তাকে উঠিয়ে দিয়েছে, তাকে বসতে দেয় না এক জায়গায়, আমরা এই খবর শুনেছি। কই তিনি তো এবার বললেন না আমি তো ভাই কার্ল মার্কসের উম্মত নই, আমি তো সমাজতান্ত্রিক রাজনীতি করি। ওই প্রতিবাদ এখন তো টুসো তার এই, তাকে আর কি বলবো? এই দেশের হিন্দু, বাংলাদেশে তো সংখ্যালঘু হিসেবে জন্ম নেওয়া হচ্ছে অভিশাপ। বাংলাদেশের সংখ্যালঘু হয়ে জন্ম নেওয়া মানেই দোজকে থাকা, নরকে থাকা। তো তাদের আমি কোনো দায়ী করতে চাই না, কারণ তাদের অনেক কৌশল করে টিকে থাকতে হয়, বেঁচে থাকতে হয় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর নাগরিক হিসেবেও। যদিও আমরা দেখলাম যে জামাতের আমির সাদা শকুন কৃষ্ণ নন্দী নামে একজন ব্যক্তিকে তিনি ধানেশ কি দাঁড়িপাল্লা মার্কায় আল্লাহর আইন বাস্তবায়নের জন্য হিন্দুকে নেতা বানিয়েছেন, যদিও বলেছেন নারী নেতৃত্ব হারাম। তো আপনি যেটা বললেন এই জামাত বাংলাদেশে কোনোদিনই প্রতিষ্ঠিত হবে না। আমি তো বলেছিলাম 100 বছরও আসবে না। বিএনপির কেউ কেউ বলেছে কিয়ামত পর্যন্ত আসবে না। জামাতে হেফাজতের আমির বলেছে জামাতকে কোন মুসলমান ভোট দিতে পারে না। আমরা বলি না, এটা জিয়া করিম ভাই বলে না, আমি বলি নাই, আপনি তো বলেন নাই, আপনি তো বলবেন না, কারণ আপনি এটা না বলেই থাকতে পারেন না, কারণ আপনি যত কিছুই করেন আপনি সংখ্যালঘু। গয়েশ্বর চন্দ্র রায়, গয়াবাবু, গয়াদা এত বিএনপির পক্ষে দালালি করলো, তারপরেও তারা কিন্তু ভারতের দালাল, হিন্দু দালাল বলে গালি দেয়। আমরা আরেকজনকে চিনি, হিন্দু, কথিত হিন্দু নেতা গোবিন্দ পারমাণবিক, যার নাম দিয়েছি, সেই গোবিন্দ পারমাণবিক কম দালালি করলো না জামাত, বিএনপি, এমনকি চরমনায়ের, কিন্তু তাকে কেউ নমিনেশন দেয় না, বরং তাকে আমরা লাইভ এসে দেখেছি, তাকে বলেছে কখনো ইসরায়েলের দালাল, কখনো বলেছে ভারতের দালাল। আসলে দালালদের কোনোদিনই পরিস্থিতি ভালো হয় না। গোবিন্দ পারমাণবিক হলো তার সর্বশেষ প্রমাণ এই দেশে। তারপরেও বলি এই বাংলাদেশে তেমনি জামাতকে এই দেশে মানুষ মেনে নেবে না, কারণ 71-এ তারা 30 লক্ষ মানুষ হত্যা করিয়েছে, অগণিত নারীকে ধর্ষণ করিয়েছে। তারা যতই দাড়ি টুপির লেবাসে লুকিয়ে থাকুক, তারা যতই মক্কার কাবার গিলাপ পেঁচিয়ে বাংলাদেশে আসুক, তাদের চেহারা বাংলাদেশের মানুষ জানে। তার জন্যই তো আজ পর্যন্ত কোনোদিন বাংলাদেশে তারা ক্ষমতায় আসতে পারে নাই। একবার তারা খালেদা আঁচল তলে এসেছিল, 2টা মন্ত্রিত্ব পেয়েছিল, বাংলাদেশের জনগণ তাদের চিনে রেখেছে। এমনকি বাংলাদেশ তো দূরের কথা, পাকিস্তানেও কোনোদিন জামাত ক্ষমতায় আসতে পারে নাই। সুতরাং এই বাংলার জমিন আপনি ওয়াকার বলেন আর ফোয়াকার বলেন, আর ইউনুস বলেন আর ফিউনুস বলেন, কারো বাবার শক্তি নাই বাংলাদেশে জামাতকে প্রতিষ্ঠিত করবে। আমি শেখ ফরিদ নিরীহ মানুষ, আমি তো বলে দিয়েছি, জামাতকে যদি কোনো দেশ, কোনো শক্তি, কোনো রাষ্ট্র, কোনো দল, কোনো মত, এমনকি কোনো গোয়েন্দা সংস্থা কেউ যদি মনে করে বা কোনো বাহিনী মনে করে জামাতকে ক্ষমতায় বসিয়ে দেবে 12 তারিখে, আমি শেখ ফরিদ সর্বপ্রথম যুদ্ধ ঘোষণা করব। এটা আপনাদের আগেও বলে রেখেছি, আমার এই কথা এখন আছে। তাহলে আমার মতো নিরীহ মানুষ যদি জামাত ক্ষমতায় বসিয়ে দিলে আমি যদি যুদ্ধ ঘোষণা করতে চাই আমার মতো নিরীহ লোক, তাহলে যারা নিরীহ নয়, ছাত্রলীগ কি করবে, যুবলীগ কি করবে, শ্রমিক লীগ কি করবে, জাতীয় পার্টি কি করবে, বিএনপি কি করবে? কেউ বসে থাকবে না। আওয়ামী লীগ বসে থাকবে না। এই বাংলাদেশ জামাতিদের জন্য কোনোদিনই আমরা উর্বর রাখতে পারি না। 30 অগণিত নারী আর 30 লক্ষ নারী সম্ভ্রম, অগণিত নারী সম্ভ্রম, এবং বারবার বলতেছি 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে কেনা আমাদের এই বাংলাদেশ। জামাত যতই মসজিদে এসে চেঁচামেচি করুক, যতই ওয়াজের নামে রাজনীতি করুক, বাংলাদেশের মানুষের মগজ থেকে এটা সে সরাইতে পারে নাই, অদূর ভবিষ্যতেও পারবে না। 12 তারিখের পরে দেখবেন জামাত কিভাবে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, আপনারা দেখতে পারেন। ক্ষমতায় যাবে, হ্যাঁ, তার জামাল ভাইয়ের ভাষায় যদি বলি, গোয়া থাকবে খালে আর বিলে, ঘরে জায়গা পাবে না, দেখতে পারবেন। বিএনপি তাদের কি পরিণতি করে দেখতে পারবেন আপনারা। মিলকে জুলকে ক্ষমতায় যাবে। অনেকেই বলে আমার কাছে, ভাই ক্ষমতার মসনদ অত সহজ না। কেউ কাউকে চাই যে আমার সাথে আপনার এত খাতির, জিয়া করিম ভাইয়ের সাথে এত খাতির, আসেন না ইলেকশন করি, দেখেন কেউ কারো আর মুখ দেখবো না আমরা, অথচ আমাদের সাথে কোনো আদর্শিক শত্রুতা নাই। আর ওইখানে তো আদর্শিক দ্বন্দ্ব আছে। আর তার চেয়ে বড় কথা, কেউ তো আদর্শের জন্য রাজনীতি করে না। তার জন্য তো সকালে হ্যাঁ না হ্যাঁ ভোট, বিকেলে না ভোট, আবার বিকেলে না ভোট, সকালে হ্যাঁ ভোট। আবার দেখেন মুসলিম লীগ, আমি শুনে অবাক হয়ে গেলাম, আপনার চ্যানেলে সম্ভবত বলেছেন
আহ, মঞ্জুরের খোদা, ডক্টর মঞ্জুরের খোদা, যে মুসলিম লীগের না ভোটের পক্ষে কথা বলে। হাস্যকর ব্যাপার। আজকে শুনলাম, আমি তো বললাম মুসলিম লীগের সভাপতি বারবার সরি সরি, বলছেন যে আপনি বলেছেন, দুঃখিত, আপনি বলেছেন যে মুসলিম লীগ না করতেছে। আর মজার বিষয় যে আরেকটা বললেন, কি কি যেন একজন শিক্ষক, সেই ছেলেও সেই হ্যাঁ, তরুণ যাই একেবারে হ্যাঁ, সুপারস্টার হয়ে আসিফ গেছে, মাহমুদ, আসিফ মাহমুদ। আছে আর কি, এরাও এখন না ভোটের পক্ষে। দাল মে কুছ তো কালা হায়। ডক্টর ইউনূস যতই হিসাব করুক, শোনেন, আপনি আপনার সব করবেন, আমি আমার সব করব, জিয়া করিম ভাই জিয়া করিম ভাইয়ের সব করবে, আর যারা বিহাইন্ড দ্য স্ক্রিনে থাকবে তারা তাদের মতো সব করবে। তবে আবারও বলে দেই, কোন অপশক্তি যদি চিন্তা করে জামাতকে ক্ষমতায় বসাবে, তাহলে বাংলাদেশের যুদ্ধ অনিবার্য, আর সেই যুদ্ধে সবার আগে আমি থাকবো। ধন্যবাদ।